আসসালামু আলাইকুম। কি অবস্থা কুহেলিকার গল্পপ্রেমী সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের এত রিকোয়েস্ট আর ভালোবাসার পর আমি আজকে নিয়ে হাজির হয়েছি ডক্টর চকলেট সিরিজের সেকেন্ড পার্ট। গত পর্বে কিন্তু আমরা দেখেছিলাম ডক্টর চকলেট সেই মাফিয়া লিডারের অপারেশন করছে, তবে বাইরে তখন বেশ শোরগোল, এমনকি গোলাগুলিও চলতে থাকে। ঠিক ওই পর্যায়ে আমরা এই সিরিজের প্রথম পার্টটা শেষ করেছিলাম। আজকে ঠিক ওইখান থেকেই শুরু করব। আশা করছি গত পার্টের মতো আজকের পার্টও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো দেখে আসি এই 10 বছর বয়সী ছোট্ট মেয়েটা আর কত কি করে। তো বাইরে ওই গোলাগুলিটা আসলে শুরু হয়েছিল সাওয়ারি নামের একটা গুন্ডার কারণে। সে ওখানে আসার পরই ওই মাফিয়া দলের প্রত্যেকটা মেম্বারকেই গুলি করতে থাকে। এই কারণে ওখানে অনেক বড় একটা হাঙ্গামা সৃষ্টি হয়ে যায়। বাইরে এত গোলাগুলি হলো, ইউই তার প্রত্যেকটা মেম্বারকে বলে, তোমরা কেউ বিভ্রান্ত হয়েও না, অপারেশনে ফোকাস করো। তারপর কিছুক্ষণ মারামারির পর সেই মাফিয়া দলের প্রত্যেকটা লোক সাওয়ারিকে তাদের কবজায় নিয়ে আসতে সক্ষম হয়। আর এইদিকে সেই মাফিয়া গ্রুপের লিডারের অপারেশনও পুরোপুরি সাকসেসফুল হয়। অপারেশন শেষ করে ইউই বাইরে এসে ওই লোকটাকে দেখে চিনে ফেলে, মানে সাওয়ারি হলো সেই ব্যক্তি যাকে ইউই তাদের বাড়িতে ঘটে যাওয়া ওই বিস্ফোরণের দিন দেখেছিল। সে সাওয়ারির হাতে একটা ট্যাটু দেখতে পায়, আর ওটা দেখার পর তো সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। আর সাওয়ারি কিন্তু ওই মন্ত্রীকেও মেরে ফেলেছে। এরপর টেটসো তার কাছে এইসব কিছুর কারণ জিজ্ঞাসা করে, যে কার অর্ডারে বা কোন কারণে সেই কাজগুলো করেছে। তবে ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে। তাই ইউই এবং টেটসো তাদের দলের সব মেম্বারদেরকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তবে সেখান থেকে যাওয়ার আগে ইউই দৌড়ে চলে যায় সেই লিডারের কাছে, যার সে একটু আগে অপারেশন করেছে। ইউই আসলে তাকে ধন্যবাদ দিতেই গিয়েছিল, কারণ সে ইউকে সান ফ্রান্সকোর ফেমাস ডাবলিং চকলেট উপহার দিয়েছিল, যেটা ইউর খুবই পছন্দ হয়েছে। এরপর ইউই যখন টেটসোর সঙ্গে তাদের ভ্যানে ফিরে আসে, তখন সে টেটসোকে বলে যে, তোমার কি মনে আছে সেই সাইকোলজিস্টটা তুমি আমাকে কি কথা দিয়েছিলে যে তোমরা আমাকে আবারও আমার ফ্রেন্ডরা যে স্কুলে পড়ে ওখানে ভর্তি করে দেবে? তখন টেটসো বলে যে অবশ্যই মনে আছে। আসলে টেটসো ইউর বাবাকে কথা দিয়েছিল যে সে ইউকে একটা সুন্দর জীবন দেবে, তাই সে সব সময় চেষ্টা করে ইউকে হাসি খুশি রাখার। এরপর যখন সে তার নতুন বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়ে কথা বলে, তখন তার খুশি যেন দ্বিগুণ হয়ে যায়, কারণ যতই ডাক্তারি করুক না কেন ইউ তো একটা ছোট বাচ্চা, তাই না? তো এদিকে আবার ওকাজুমির কাছ থেকে একটা নিউজ পেয়ে তো টেটসো পুরো শকড হয়ে যায়। ওকাজুমিকে আপনাদের মনে আছে তো, সেই সাংবাদিক যে ইউর বাবা মায়ের মৃত্যুর রহস্যের পেছনে পড়ে আছে। ওই মেসেজটা ওপেন করতেই টেটসো দেখতে পায় যে সাওরি ওই মাফিয়া গ্রুপের ওপর হামলা করার পর পুলিশ তাকে গ্রেফতার করেছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে তাকে আবারও ছেড়ে দেওয়া হয়েছে। আর তারপর থেকে তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, মানে সে পুরোপুরি গায়েব, একেবারে আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছে। এটা শুনে তো টেটসো আরো বেশি সতর্ক হয়ে যায়, কারণ সাওরি অনেক খাতারনাক একটা লোক। এরপর একদিন দেখা যায় স্কুল থেকে ইউকে একটা লেটার দেওয়া হয়, যেখানে তার বাবা মাকে প্যারেন্ট টিচার মিটিং এর জন্য ডাকা হয়। এটা দেখে তো ইউ অনেকটা টেনশনে পড়ে যায়, কারণ সে তো বুঝতেই পারছে না তার মা বাবার জায়গায় এই মিটিং এ কে অ্যাটেন্ড করবে। এরপর সে ওই টেনশন করতে করতে বাসায় ফিরে আসে। তখন তাদের টিমের একজন সদস্য বলে যে একটা টিভি চ্যানেল থেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য আমাকে ডেকেছে, আর এই খবরটায় সে অনেক খুশি ছিল। তাই সে তার টিমের প্রত্যেকটা সদস্যকে তার কমেডি শো দেখার জন্য ইনভাইট করে। প্রথমে তো ওই শোতে কেউ যেতে চাচ্ছিল না, কারণ তাদের টিম মেম্বারের ওই যোগ তাদের কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু যখন সবাই জানতে পারে যে ওই ইভেন্টে ফেমাস আইডল গ্রুপ মানে ওয়ার্ল্ড ক্লাসও আসছে, তখন তাদের সবার যাওয়ার উৎসাহ তো কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে গিলবার্টের, যে আইডল গ্রুপের অনেক বড় ফ্যান। তাদের সবার মধ্যে ইউএ আইডল গ্রুপ সম্পর্কে আজকেই প্রথমবার শুনল, তাই সঙ্গে সঙ্গে সে ইউটিউবে গিয়ে তাদের সব ভিডিও দেখা শুরু করে। তাদের সব ভিডিও দেখার পর ইউরও তাদের অনেক বেশি পছন্দ হয়ে যায়, মানে গিলবার্টের মতো ইউ তাদের ফ্যান হয়ে যায়। এরপর গিলবার্টের কাছ থেকে সে আরও জানতে পারে যে এই ওয়ার্ল্ড ক্লাস গ্রুপের মেম্বাররা বিভিন্ন অ্যানিমেশন চরিত্রে ভয়েস ওভার দিয়ে থাকে, তাই তাদের সঙ্গে দেখা করার জন্য ইউ পুরো উদ্গ্রীব হয়ে ওঠে। এরপরে দেখতে দেখতে সেই দিন চলে আসে যখন ইউই তার টিম মেম্বারদেরকে নিয়ে ওই শোটা দেখতে চলে যায়। তখন তাদের টিমের একজন মেম্বার মানে জান্দাকা দেখতে পায় যে তার এক্স ওয়াইফ সেখানে বসে কারো একটার সঙ্গে গল্প করছে। এত বছর পর নিজের এক্স ওয়াইফকে দেখে তো জান্দাকা ওখানেই দাঁড়িয়ে যায়। তার ওয়াইফ তখন তার কাছে এসে বলে যে, তোমাকে আমি যে টাকাটা ট্রান্সফার করতে বলেছিলাম তুমি তো সেটা আমাকে এখনো পাঠালে না। এইদিকে ঠিক তখনই অন্য একটা রুমে ওই বয় ব্র্যান্ডের মানে অল ক্লাস গ্রুপের প্রত্যেকটা মেম্বার তাদের অ্যাক্টের জন্য তৈরি হচ্ছিল। তখন তাদের দলেরই অ্যান্ডি নামের একজন সদস্যর মাথায় অনেক যন্ত্রণা হচ্ছিল। এটা দেখে ওখানকার ডিরেক্টর তো অনেক চিন্তায় পড়ে যায়। তখন অ্যান্ডি তাকে বলে যে এটা মারাত্মক কোনো জিনিস নয়, সামান্য মাইগ্রেনের পেইন, একটু পরেই দেখবেন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এরপর অ্যান্ডি যখন ওয়াশরুমে ঔষধ নিতে যায়, তখন ব্যথার যন্ত্রণায় সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে।
আর কেউ একজন এসে তার ঔষধটা লাথি মেরে সেখান থেকে ফেলে দেয়। তবে কে যে এই কাজটা করেছে সেটা এখন আর আমরা জানতে পারি না। এদিকে ইউই এবং তার দলের বাকি মেম্বারও তো সে স্টেজে গিয়ে পৌঁছে যায় শোটা দেখার জন্য, কিন্তু তখন তারা খেয়াল করে যে জান্দাকা সেখানে নেই, কারণ সে তো ওই সময় তার এক্স ওয়াইফের সঙ্গে অন্য একটা টেবিলে বসে কথা বলছিল। আর এখান থেকে আমরা জানতে পারি যে জান্দাকা জুয়া খেলার জন্য তার এক্স ওয়াইফের বাবার কাছ থেকে অনেক টাকাই ধার নিয়েছিল, যেটা সে এখনও শোধ করতে পারেনি। কিন্তু জান্দাকা কথা দিয়েছিল সে ভালো একটা জব পেলে তাদের সব টাকা পরিশোধ করে দেবে। তো এখন তো জান্দাকার ভালো একটা জব আছে, তাই তার এক্স ওয়াইফ তাকে এই টাকাগুলো ফেরত দিতে বলে। তো তারা যখন কথা বলছিল তখনই সেখানে ইথিকা নামের একটা মেয়ে চলে আসে। আসলে ইথিকা হলো জান্দাকারই মেয়ে, কিন্তু সে তার বাবাকে দেখে চিনতে পারে না। আসলে ইথিকা যখন অনেক ছোট ছিল তখনই তার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়। এতদিন পর নিজের মেয়েকে দেখতে পেয়েও তো জান্দাকারও অনেক ভালো লাগে, কিন্তু মেয়ে যে বাবাকে চিনতে পারছে না এটা দেখেও তার প্রচন্ড খারাপ লাগে। তবে সে মেয়ের সামনে আর তার নতুন করে পরিচয় দেয় না। অন্যদিকে স্টেজে ততক্ষণ ওভারের পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে, মানে তাদের সেই টিম মেম্বার যাকে এই শোতে স্ট্যান্ড আপ কমেডির জন্য ডাকা হয়েছে, কিন্তু সে টাইমলি তার জোকসগুলো ডেলিভারি করতে পারছিল না, যার কারণে তার জোক শুনে সেখানকার কেউই হাসছে না, বরং সবাই অনেক বিরক্ত হচ্ছিল। এদিকে ঠিক তখনই ওই শোর অর্গানাইজার এসে শোটা বন্ধ করে দেয়, কারণ এতক্ষণ সবার মাঝে অ্যান্ডি নিখোঁজ হয়ে যায় সে খবরটা পৌঁছে গিয়েছে। তারপর তারা ওভারিকে বলে যে যেহেতু তুমি পারফরমেন্স খুব একটা ভালো করোনি তাই তোমার দায়িত্ব এখন এন্ডিকে খুঁজে বের করা। তখন ওভারি তার পুরো টিমকে মানে ইউদের সবাইকে এই কাজে তাকে সাহায্য করার জন্য ডাকে। তখন গিলবার্ট সবাইকে অ্যান্ডির ব্যাপারে সবকিছুই বলে, কারণ ইউই আসলে অ্যান্ডির ব্যাপারে তেমন কিছুই জানতো না, এমনকি অ্যান্ডি যে একজন মাইগ্রেন্টের পেশেন্ট সেই সম্পর্কেও না। তখন অ্যাশিও তার ফটোগ্রাফি মেমোরিকে কাজে লাগিয়ে দ্রুত বের করে ফেলেছে। তারা যখন হলরুমের দিকে যাচ্ছিল তখন তারা সেখানে একটা গুলির শব্দ পেয়েছিল। এরপর যখন তারা ওটাকে ভালো করে অ্যানালাইসিস করে তখন দেখতে পায় যে ওই পাশেই একটা ওষুধের মতো পড়ে আছে। তবে এটা সাধারণ কোনো মাইগ্রেনের ওষুধ নয়, ওটা একটা ওপিওড ছিল, আর এই ওপিওডটা তারা বাথরুমের পাশেই দেখতে পেয়েছিল। এরপর তারা যখনই ওই অশ্রমের দরজাটা খোলে ওরা সেখানে অ্যান্ডিকে বেহুশ অবস্থায় দেখতে পায়। এরপর ইউই আরও জানতে পারে যে অ্যান্ডি তার কানে ঠিকমতো শুনতে পায় না, তাই ইউই সন্দেহ করে যে অ্যান্ডির হয়তো ব্রেন টিউমার বা হাইড্রোফ্লাস হয়েছে। আর একটু পরে অ্যান্ডির খোঁজ পেয়ে সেখানে তার বন্ধুরা এবং ম্যানেজার চলে আসে। এরপর ইউই সেখানে এত শোরগোল দিয়ে সবাইকে ধমক দিয়ে বলে যে আপনারা কেউই অ্যান্ডিকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ নড়াচড়া করলে তার লাইফ রিস্ক হতে পারে। এরপর যখন সে শুনতে পারে যে অ্যাম্বুলেন্স আসতে আরও 30 মিনিট লেট হবে তখন ইউই সেখানে ইমার্জেন্সিভাবে তার ট্রিটমেন্ট শুরু করার সিদ্ধান্ত নেয়। তবে এখানে একটা বড় সমস্যা হলো ইউদের কাছে কোনো যন্ত্রপাতি ছিল না যা দিয়ে তারা ওই অপারেশনটা করবে। তাই ইউই সিদ্ধান্ত নেয় যে সে সেরিব্রো স্পাইনালে চাপ সৃষ্টি করে কোনোভাবে টিউমারটাকে অপসারণ করার চেষ্টা করবে, মানে টিউমার থেকে সব ফ্লুইডগুলোকে বের করে আনবে। তখন ওভারি এবং গিলবার্ট সার্জারির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে থাকে। এরপর ওভারি ড্রামা বিভাগের কাছ থেকে কিছু পোশাকও নিয়ে আসে, আর এরপর তারা জান্দাকার সঙ্গে যোগাযোগ করে, কারণ তাদের একজন অ্যানেস্থেসিওলজিস্টের অনেক প্রয়োজন ছিল এখন। আর এরপরই অপারেশনটা তারা শুরু করে দেয়। প্রথমে তারা অ্যান্ডিকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে, আর তারপর তার ব্রেন থেকে ফ্লুইড নিষ্কাশনের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে পাওয়ার ড্রিল দিয়ে অ্যান্ডির মাথায় একটা ছিদ্র করে। আমি যখন এই সিনটা দেখছিলাম যে পাওয়ার ড্রিল দিয়ে কারো মাথায় ফুটা করা হচ্ছে আমি নিজেই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছি যে আদৌ এই অ্যান্ডি বাঁচবে কিনা। তবে ইউই কিন্তু খুব সাবধানতার সঙ্গে ওই ফুটোটা করে, আর এরপর একটা এস্ট্রো দিয়ে সেখান থেকে ফ্লুইডগুলো বের করে আনে। যখন সে ওখান থেকে ফ্লুইড বের করে আনে সঙ্গে সঙ্গে অ্যান্ডি তার চোখ খোলে, কিন্তু ঠিক তখনই আবার অ্যান্ডির প্রচন্ড পরিমাণ কাঁপুনি শুরু হয়ে যায়, সঙ্গে হার্টবিটও অনেকটা বেড়ে যায়। অ্যান্ডির এরকম অবস্থা দেখে তো সেখানকার সবাই বেশ ভয় পেয়ে যায়। আসলে ইউই অ্যান্ডির ব্রেন থেকে অনেকটা ফ্লুইডই বের করে নিয়েছে, এই কারণেই তার এরকম অবস্থা। তখন ইউই আবারও এস্ট্রার মাধ্যমে কিছু ফ্লুইড তার ব্রেনে পুশ করে দেয়, যার ফলে একটু পর দেখা যায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, মানে অ্যান্ডির ঝাঁকুনিটা অনেকটা কমে আসে। আর ইউই এই সার্জারিটাও সাকসেসফুল ভাবেই কমপ্লিট করে। এরপর অ্যান্ডির ম্যানেজার তার দেওয়া কথা অনুযায়ী তাদেরকে একটা চকলেট কেক গিফট করে। ইউই তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, সে আগ্রহ সহকারে চকলেট কেকটা খেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে দৌড়ে টেডশোয়া চলে আসে। সে তো ইউকে এসেই বকাবকি করে যে তার অনুমতি ছাড়া সে কেন এই সার্জারিটা করলো। এরপর টেডশোয়া তার কাছ থেকে 100 মিলিয়ন ইয়নের পেমেন্ট, গোপনীয় চুক্তি এবং পুলিশের কাছে ধরা পড়া নিয়ে প্রশ্ন করে, কারণ এগুলো ছাড়াই তারা একটা অপারেশন কমপ্লিট করে ফেলেছে যা এর আগে তারা কখনোই করেনি। তো টেডশোয়া তারপর আরও বলে যে আমি তোমাকে কখনো এরকম অবৈধ ডাক্তার হওয়ার অনুমতি দিব না, কারণ তোমার লাইফ আমার কাছে আমানত হিসেবেই আছে। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না ইউই, তাই তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে। এরপর সে ইউই সহ তার বাকি টিম মেম্বারদেরকে আরও বলে যে নেক্সট টাইম যেন আমি এরকম কাজ আর কখনো করতে না দেখি। এটাই শেষবারের মতো আমি তোমাদের সবাইকে সাবধান করে দিলাম।
এই সব কিছু শোনার পর ইউই তো আন্তরিকভাবে টেটসোর কাছে ক্ষমা চায়। আর ওই দিন রাতে ইউই টেটসোর কাছে সে ডাক্তারের সম্পর্কে কথা বলে যে তার বাবার বন্ধু ছিল। ঠিক তখনই আবার টেটসো ওকোজুমির কাছ থেকে একটা মেসেজ পায়, যেটা ওপেন করতে সে সাওরিকে একটা ডক্টরের সঙ্গে কথা বলতে দেখে। আর এই ডক্টরটাই ছিল একটু আগে ইউইর বলা সেই ডক্টর যে তার বাবার বন্ধু ছিল, আর সেই ডক্টরের নাম কিতাজামি। এই ছবিটা দেখে তো টেটসো ভালো করেই বুঝতে পারে যে এইসবের পেছনে কত বড় ষড়যন্ত্র চলছে। তো এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে ইউর স্কুলে একটা ভিজিটের ইভেন্ট হচ্ছে। সেখানে ইউর ক্লাসমেটদের সব বাবা মারাই উপস্থিত ছিল, যা দেখে তো ইউর মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু সে যখন দেখতে পায় যে তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার 6 জন টিম মেম্বারই সেখানে চলে এসেছে, মুহূর্তের মধ্যেই সে খুশি হয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো ওখানে টেটসো ছিল না। ইউই তখন তার সব ফ্রেন্ডদেরকে বলে যে এই যে যাদেরকে দেখছো এরা সবাই আমার পরিবারের সদস্য। তো ইউই তো প্রথম দিকে একটু মন খারাপ হয়, কারণ সে মনে করেছিল যে টেটসো এখানে আসেনি, অথচ টেটসো ঠিকই এসেছে। তবে সে বাইরে দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়ে সে ইউয়ের বলা কথাগুলো শুনছিল। ইউ তখন সবার সামনে বলে যে আমি সবসময় অসুস্থ মানুষের সেবা করতে চাই। সে তখন একটা মানুষের কথা বলে, সে বলে যে আমার জীবনে এমন একটা মানুষ আছে যে আমাকে সব সময়ের জন্য অনেক বকাবকি করে, কিন্তু আমি যখনই কোনো সমস্যায় পড়ি সেই আসে সবার আগে আমাকে উদ্ধার করতে। তার সাহায্য ছাড়া আমি আসলে কিছুই করতে পারি না। আর সেই মানুষটি হলো আমার জীবনের সব থেকে মূল্যবান ব্যক্তি। এটা শুনে তো টেটসো অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ ইউই তো তার কথাই বলছিল। অন্যদিকে আবার আমরা হসপিটালে সে ডক্টর কিতাজামিকে দেখতে পাই, যে মাত্র একটা সার্জারি করে এসেছে। তখন তারই একজন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ভয়ঙ্কর একটা নিউজ শোনায়, কারণ সে রোগীকে যে 9 মাস আগে এপেন্ডিসাইডের অপারেশন করেছিল তার এখন অগ্নাশয়ে ক্যান্সার হয়ে গিয়েছে, যত দ্রুত সম্ভব তার সার্জারি করতে হবে। আর এই রোগীটা হসপিটালের অনেক বড় একজন ডোনার ছিল, মানে বেশ প্রভাবশালী ব্যক্তি। তখন ডক্টর কিতাজামি তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এটা যেহেতু অনেক বড় আর কমপ্লেক্স একটা সার্জারি, তাই এটা আমি করতে পারবো না, কারণ 19 থেকে 20 হলেই যে কোনো সময় তার জীবনটা চলে যেতে পারে। এত বড় রিস্ক কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তাহলে কিন্তু আমরা ডক্টর চকলেটের সঙ্গে যোগাযোগ করতে পারি আর তার কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি। তো এরপর ডক্টর কিতাজামি আর কোনো উপায় না পেয়ে দ্রুত ডক্টর চকলেটের সঙ্গে যোগাযোগ করে। সে মরিস মানে সেই পেশেন্টের সমস্ত ডিটেলসই টেটসোকে জানায়, কারণ টেটসো তো ডক্টর চকলেটের হয়ে সমস্ত ডিলগুলোই করতো। তবে এখানে ডক্টর কিতাজামি একটা ভুল করে ফেলে, কারণ সে 9 মাস আগে তার মেডিকেল হিস্ট্রি টেটসোকে বলে না। এখানে কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় ঘটে, কারণ এই ডক্টর যখন টেটসোর সঙ্গে কথা বলছিল তখন টেটসো তার পেছনেই দাঁড়িয়েছিল, কারণ তার ওই ডক্টরকে আগে থেকে সাওরির সঙ্গে থেকে সন্দেহ হয়েছিল। আর সে টেটসোকে ডক্টর চকলেট বলেই মনে করে। আসলে সে টেটসোকে দেখে চিনতে পেরেছিল, কারণ টেটসো তো ইউইর বাবার একজন ছাত্র ছিল। আর যেহেতু কিতাজামি তার বাবার বন্ধু, তাই সে টেটসোকে দেখে চিনে ফেলে। তবে সে বারবার টেটসোকে ডক্টর চকলেট বলেই মনে করছিল। তো এরপর টেটসো ডক্টর কিতাজামি থেকে হাসপাতালের সমস্ত ডিটেলস আর পেশেন্টের অবস্থা শোনার পর একটা সিদ্ধান্ত নেয়। সে বলে যে এটার মাত্র একটাই বিকল্প উপায় আছে, যদি আপনারা রাজি থাকেন তাহলে বলতে পারেন। তখন ডক্টর কিতাজামি বলে যে হ্যাঁ অবশ্যই, তুমি আগে বলো। তখন টেটসো বলে যে চিন্তা করেন না, আপনাদেরকে 100 মিলিয়ন ইয়ন দিতে হবে না, কিন্তু তার বদলে আপনি আমাকে ডক্টর টেরাসেমি মানে আপনার বন্ধুর মৃত্যুর বিষয়ে যা কিছু জানেন সবকিছু ডিটেলসেই বলবেন, কোনো কিছু আমার কাছ থেকে গোপন করতে পারবেন না। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলেই মাত্র আমরা এই অপারেশনটা বিনা টাকায় করে দেব। আর এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে আসে। তো এই হাসপাতাল থেকে আসার পর টেটসো ইউই এবং তার বাকি টিম মেম্বারদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসে। সেখানে তারা মরিসের সমস্ত মেডিকেল হিস্ট্রিগুলোই চেক করছিল, মানে তারা সার্জারির প্রিপারেশন নিচ্ছিল। তবে এখানে একটা বড় সমস্যা ছিল, কারণ টেটসো ইউইর কাছ থেকে ওই পেশেন্টের বেশ কিছু মেডিকেল হিস্ট্রি লুকিয়ে যায়। কিন্তু এটা আবার ওনাগি বুঝতে পারে। আসলে ওনাগি অনেক সৎ, তাই সে এরকম 2 নাম্বারই কাজ কখনো করতে চায় না। সে বলে যে আমি এই কাজের মধ্যে নেই, কারণ এই লোকের মেডিকেল হিস্ট্রি তুমি সম্পূর্ণ বলছো না আমাদেরকে। এটা শুনে তো টেটসো বলে যে ঠিক আছে, আপনাকে আর এই মিশনে থাকতে হবে না, এই এগ্রিমেন্টে একটা সাইন করে আপনি বাড়ি চলে যেতে পারেন। এটা শুনে তো ওনাগির অনেক রাগ হয়, কারণ সবার সামনেই টেটসো তাকে অপমান করেছে। তাই সে এগ্রিমেন্টে সাইন করে দিয়ে মন খারাপ আর অনেকটা রাগ নিয়ে বাড়িতে ফিরে আসে। বাসায় এসে ওনাগির তো অনেক খারাপ লাগছিল, তাই সে আগে যেখানে কাজ করতো সে হসপিটালে কল করে আবারও সেখানে রিজয়েন করার কথা বলে। এদিকে ওনাগিকে এরকম টিম থেকে বাদ দিয়ে দেওয়ার কারণে ইউইর অনেক খারাপ লাগে। তখন টেটসো তাকে বোঝায় যে ওনাগি আগের একটা হাসপাতালে ডিরেক্টর হিসেবে কাজ করত, আর আমি জানতে পেরেছি যে সেখান থেকে ওনাগির জন্য আবারও প্রস্তাব এসেছে ডিরেক্টর হওয়ার। সে ওখানে 25টা বছর ধরে কাজ করেছে, তাই আমি ইচ্ছা করে তাকে টিম থেকে চলে যেতে বলেছি, যাতে করে সে আবারও তার কমফোর্ট কাজের জায়গায় ফেরত যেতে পারে। তো টেটসো যখন ইউইর সাথে এইসব বিষয়ে কথা বলছিল তখন ইউই হঠাৎ করে বলে ওঠে যে
আমি আমার মা বাবার মৃত্যুর বিষয়ে সমস্ত কিছুটাই জানতে চাই। ইউই তখন আরও বলে যে আজ যত দ্রুত সম্ভব আমাকে সাংবাদিক মানে ওকাজুমির সঙ্গে দেখা করাও, আমি তার কাছ থেকে সমস্তটা শুনতে চাই। তো এর পরের দিন সকালবেলায় টেটসুয়া ইউইকে নিয়ে যায় ওকাজুমির সঙ্গে দেখা করাতে। ইউই তো প্রথম দেখাতে ওকাজুমিকে অনেক ভালো লেগে যায়। সে মনে মনে ভাবছিল ওকাজুমি এবং টেটসুয়া একটা পারফেক্ট কাপল হতে পারে। তো এরপর কথা বলতে বলতে ইউই এবং ওকাজুমির মধ্যে বেশ ভালো একটা বন্ডিং হয়ে যায়, কারণ তারা দুজনেই কোরিয়ান ড্রামার বিশাল বড় ফ্যান। এরপর ওকাজুমি তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি যে করেই হোক 2 বছর আগের মামলাকে আবারও রিওপেন করার চেষ্টা করব। তখন ইউই জানতে চায় যে ঠিক আছে, বাট আপনি এর বদলে কি চান? ওকাজুমি তখন তার মুখে এক চিলতে হাসি নিয়ে বলে যে আমি আসলে ডক্টর চকলেট সম্পর্কে জানতে চাই। এটা আসলে তো ইউই নিজেই হেসে ফেলে, কারণ ডক্টর চকলেট তো সে নিজেই। কিন্তু ইউই তখন নিজের পরিচয়টা গোপন করতে গিয়ে তার সামনে এমন একটা ভাব করে যে সে আর 5টা নর্মাল বাচ্চার মতো খুবই স্বাভাবিক একটা বাচ্চা। তাই ওকাজুমির আর সন্দেহ হয় না। তো এরপরে ইউই টেটসুয়া আর ওকাজুমির কাছ থেকে জানতে পারে যে ডক্টর কিতাজামা এবং ইউইর বাবা ডক্টর তেরাশিমা আগে একে অন্যজনের কম্পিটিটর ছিল। যখন ইউইর বাবা সার্জারি বিভাগের প্রধান হয়েছিল তখন রাগে তো ডক্টর কিতাজামা জব ছেড়েই চলে গিয়েছিল, মানে সেই হাসপাতালটাই ছেড়ে দিয়েছিল। কিন্তু ইউইর বাবার মৃত্যুর পর ডক্টর কিতাজামি আবারও হাসপাতালে এসে জয়েন করে আর ইউইর বাবার পদে এসেই বসে। এই কারণেই তাদের সন্দেহ হয় যে ডক্টর কিতাজামি নিশ্চয়ই তাদের বাবা মার মৃত্যুর পিছনে কোনো না কোনো হাত রয়েছে। আর এখানে আমি শেষ করছি ডক্টর চকলেট সিরিজের সেকেন্ড পার্ট। থার্ড পার্টে আমরা দেখতে পারবো যে আদৌ ডক্টর কিতাজামি এর সঙ্গে জড়িত কিনা বা তিনি কাউকে দিয়ে এই কাজগুলো করিয়েছে কিনা। আর এখানে আর একটা বিষয় দেখার আছে যে ওকাজুমি কি আসলে ইউইকে ডক্টর চকলেট হিসেবে চিনতে পারে কিনা, আর ইউই বা আর কতদিন ধরে সবার কাছ থেকে নিজের পরিচয়টা লুকিয়ে রাখতে পারবে। তো এই সব কিছুই দেখবো আমরা থার্ড পার্টে। তো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।